আন্তর্জাতিক নারী দিবস আজ। স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে বিমোচন হবে ভেদাভেদ। সমর্থন প্রচেষ্টায় প্রত্যেক নারী হতে পারে মহিয়সী। নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটা রেগেছে, কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। যদি আমরা মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। বিচার চেয়ে সদর থানা ঘেরাও। ধানমন্ডিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের অভিযোগে ছাত্র সমন্বয়ক সহ আটক 14। আওয়ামী লীগের অফিস ভেবে হামলা, বলছে পুলিশ। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। ধামরাইয়ে ফসলি জমিতে একের পর এক অবৈধ ইট ভাটা। কালো ধোঁয়ায় হুমকিতে পরিবেশ, জনস্বাস্থ্য। প্রশাসনের লোক দেখানো অভিযান। কুষ্টিয়ার মিরপুরে পোড়াদহ সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়ম। নিম্নমানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারদের দুষছেন এলাকাবাসী। ধিমেথালে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। 8 মাস ধরে বন্ধ খেলাধুলা। বিক্ষুব্ধ খেলোয়াড়, কোচ ও অভিভাবকরা। এবং বাফুফের ওপর থেকে ফিফার অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। অডিটে ক্রয় বিক্রয় ও আয় ব্যয় হিসাবে স্বচ্ছতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে এবার সারা বিশ্বে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বেশি কিছু নয়, সমর্থন, প্রচেষ্টা ও মেধা থাকলে প্রত্যেক নারী যে মহিয়সী নারী তা সব ক্ষেত্রে আজ প্রমাণিত। নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই সমাজে থাকবে না নরনারীর ভেদাভেদ। আরো জানাচ্ছেন জনাতুল মোহনা। রংপুরের লিপি আক্তার। অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 30 ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না, আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতিমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে একটা বড় ঘটনা। তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটা রেগেছে, কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হচ্ছেন মৌলভীবাজারের নারীরাও। তেমনই একজন সালেহা বেগম। জৈব সার উৎপাদন করে সারা ফেলেছেন এই নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে জৈব সার উৎপাদনে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি পূরণ হচ্ছে এলাকার কৃষকের সারের চাহিদা। কৃষি বিভাগ থেকে তাকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। আন্তর্জাতিক নারী দিবসে সফল এই নারীর কথা তুলে ধরেছেন সহকর্মী সালেহ আলাই কুটি এবং জানাচ্ছেন তুম্বা আফরোজ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেছেন সালেহা। সংসারের যাবতীয় খরচ মিটিয়ে ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জেলাতে আমি ট্রেডিং গেছি, যাওয়ার পরে আমার সার হলে দেখাইছে আমরা লাভবান হয়েছি। আমার দেখা দেখি আরো 20 জনের নিচে নিয়ে তারাও বানাইছেন, বানাইয়া তারাও লাভবান হয়েছে। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক নারী। কাঁচামাল সহজলভ্য থাকায় বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। বাঁধাকুটা তরকারির আমরা আগে ফালাই দিতাম, এখন ফালাই না, সার উৎপাদন করি। এখন আমরা 20 জন সদস্য যে সার উৎপাদন করি, এখন আমরা স্বাবলম্বী। বছরও আমরা 20,000 30,000 টাকারও সার বেচতাম পারি। সার বেচিয়া হাত খরচ যা আছে সপ্তাহ আমরা চলে ওটা করিয়া। জৈব সার ব্যবহারে ফসলে ভালো ফলন পাওয়ায় বাড়ছে কৃষকের চাহিদাও। রাসায়নিক সার ব্যবহার আমরা না করিয়া আমরা এখন জৈব সার ব্যবহার করি, যে ফসলটাও ভালো, খাইতেও মজা স্বাদ লাগে। নারীদের আগ্রহের কারণেই কৃষি বিভাগের সহযোগিতায় অনেকে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনারা নিজেদের ক্ষেত্রে এবং বাইরে বিক্রি করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মকভাবে ওনাদের সহযোগিতা করে যাচ্ছে। এমন উদ্যোগে উপজেলায় জৈব সারের চাহিদা পূরণের পাশাপাশি ফসলের উৎপাদনও ভালো হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 25টি ফ্যামিলিতে তারা প্রায় 25 টনের অধিক কেঁচো সার বা জৈব সার উৎপাদন করে যাচ্ছেন। এর মাধ্যমেই নিরাপদ এবং আমাদের পরিবেশ বান্ধব যে কৃষির উৎপাদন সেটা সম্ভব হচ্ছে। রতুলি গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প প্রতিটি গ্রামীণ নারীর জন্যই অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভুক্তভোগী শিশুকে। পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভাইনার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ইতিহাসের নিকৃষ্টতম শিশু ধর্ষণকারীকে আমরা নিজ-দান্দোয়ালিবাসী ঘৃণা ভরে সারা নিজ-দান্দোয়ালি শহর মাগুরা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই শিশু ধর্ষণকারী হিটু তাকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে আমরা দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি। আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশু। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রে নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখে দেশের সম্মান বৃদ্ধি করছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী, শ্রমিক সহ বিভিন্ন পেশায় নারীদের ইফতিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব হলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শুক্রবার রাজশাহীতে ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদন। পার্শ্ববর্তী রাষ্ট্র শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি রয়েছে তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত তার সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে দলের নানান বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন নেতারা। সেই সমস্ত বীর যোদ্ধাদের এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিচ্ছে এনসিপি। জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এ সময় জোটবদ্ধ হওয়ার বিষয়ে নাহিদ ইসলাম জানান, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোয় মনোযোগ দিচ্ছে এনসিপি। জোট নিয়ে আপাতত ভাবছে না দলটি। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলেননি তিনি। সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। এ সময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে নারী নিপীড়কদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদটি আর নেই উল্লেখ করে কেউ অপকর্ম করলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরের সংস্কারের সদিচ্ছা নেই। শুক্রবার প্রকাশ করে সাক্ষাৎকারে তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন এখনই সম্ভব নয়। তবে নির্বাচন পেছানো নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ সত্য নয়। সাদ আহমেদের রিপোর্ট।
বার্তা সংস্থা এএফপিতে শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে রাজনৈতিক দলগুলোর সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। নতুন রাজনৈতিক দল কেন গঠন হলো এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব তাদের উপরই। সম্প্রতি উপদেষ্টা পদ ছেড়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্বে নেয়া নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে না পারলেও এমন একটি রাজনৈতিক শক্তি তৈরি করা হয়েছে যা আগামীর কয়েক দশক রাজনীতিতে সরব থাকবে। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিশ্বাস এই নির্বাচনে জিতবেন। তাদের লক্ষ্য এই রাজনৈতিক শক্তিকে আরো 50 থেকে 100 বছর টিকিয়ে রাখা। লড়াইয়ে শামিল হয়। নির্বাচন বিলম্ব হওয়ার প্রসঙ্গে নাহিদ বলেন, শেখ হাসিনার পতনের পর এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হয় এই মুহূর্তে নির্বাচন সম্ভব হচ্ছে না। বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখনো প্রশংসনীয় অবস্থানে রয়েছে। প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করার ইচ্ছাও প্রকাশ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই ছাত্রনেতা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ছাত্রদলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা দলের ওপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ঘটে। বুধবার রাতে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় ছাত্রদলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা ছাত্রদলের উপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দিই না এবং দিবও না, কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে, তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে 14 মার্চ থেকে বাসের টিকিট অগ্রিম শুরু হবে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভেঙে না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই করা হচ্ছে আর্থিক জরিমানা, যে কারণে ফের একই গতিতে চলছে কার্যক্রম। এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়ছে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। সভার প্রতিনিধি দেওয়ান ইমনের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন ধার দেনা করে 26% জমিতে 25,000 টাকা ব্যয় করেছিলেন কুমড়োর চাষ। তবে জমির পাশের ইটভাটার ছাই ও ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে পুরো জমির ফসল। এখন দুশ্চিন্তা ধার করা অর্থ পরিশোধ নিয়ে। আনোয়ার হোসেন একাই নয়,
ইটভাটার কারণে ফসল নষ্ট হওয়ার অভিযোগ এই অঞ্চলের বেশিরভাগ কৃষকের। 26% জায়গা একটা ফসল লাই, মানে এই ধোঁয়ায় আইসা মানে সম্পূর্ণ পাতা এই ধোঁয়া পইরা সম্পূর্ণ জালি একবারে মরে গেছে। 3-4টা করে ফসল হয়, হেদারে ফসল হওয়া নিয়ে যাইতেছে না এই বাটার কারণে। বাটায় আমাকে যে মিষ্টি কদু ক্ষেতগুলি সব মারা যাইতেছে। ধামরাই উপজেলার 170টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বৈধ কাগজপত্র। এসব ইটভাটা আবার গড়ে তোলা হয়েছে ফসলি জমির মাঝে। মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ ভাটা ভেঙে না দিয়ে করা হয় আর্থিক জরিমানা, যে কারণে পরক্ষণেই একই গতিতে চলে অবৈধ কার্যক্রম। জনস্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটার কালো ধোঁয়া, গ্যাস, ধুলাবালি ও সীসা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানের কারণে বাতাসের স্বাভাবিকতা নষ্ট হচ্ছে, যা মানুষ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কঠিন হয়ে পড়ছে। আমাদের উদ্ভিদকুল যেটা আছে সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না। ইটভাটা মূলত যে ধরনের গ্যাস নিঃসরণ করে, এই গ্যাসগুলো মানবদেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য মারাত্মকভাবে হুমকি দেখা দিতে পারে। চলতি মৌসুমে ইটভাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও ধামরাই উপজেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, জরিমানা নয়, পরিবেশকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে অবৈধ ইটভাটা বন্ধে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগ সাজশে নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। খোয়ার বদলে দেওয়া হচ্ছে মানহীন ইট। সড়ক নির্মাণে সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে দুটি প্যাকেজে 5 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে মিরপুর উপজেলার মশান থেকে পোড়াদহ সড়কের 4 কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয় কুষ্টিয়া এলজিইডি, যার কাজ পায় ফারুক হোসেন ও আনিস হোসেন নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক নির্মাণের এ কাজ নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। খোয়ার বদলে দেওয়া হচ্ছে পচা ইট। মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নিয়মমাফিক সড়ক নির্মাণের দাবি তাদের। এখানে ইট দেওয়ার কথা 1 নম্বর, ইট আসছে 2 নম্বর। পাইলিং করার দরকার, সে পাইলিংটা ঠিক মতো হচ্ছে না, বালির পরিমাণটা খারাপ হচ্ছে, পাইলিংয়ের পরিমাণটা খারাপ হচ্ছে। এই আদলা খোয়া পোড়া মাটি বালি মিশাই নিয়ে এসে এখানে ঢালছে। এই রাস্তা যে এই বাইরটা এনে কমাইট দিচ্ছে, এটি তো হচ্ছে ভালো হচ্ছে না। আর কাজটা হচ্ছে খুবই ধীর গতিতে, এই কারণে কি হচ্ছে, মানুষের ব্যবহারের কারণে আবার নষ্ট হয়ে যাচ্ছে। সাইডের যে ইটগুলো দেওয়া আছে, ইটগুলোও পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। এদিকে সড়ক নির্মাণে স্থানীয়দের অনিয়মের অভিযোগের বিষয়টি স্বীকারও করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অকপটে বলছেন, কাজের ক্ষেত্রে ভালো খারাপ দুটিই থাকে। কিছুই থাকে ভাই, সব বাড়ি করলেও থাকে আর কি। একটা এসে পড়ছে, এইটা তো আবার টেস্টও হবে, কারণ বেড তো টেস্ট করে যদি ফেল হয় তাহলে তো দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর সড়ক নির্মাণ কাজের স্থলে এলজিইডির কোনো প্রতিনিধি পাওয়া না গেলেও দেখভালের দায়িত্বে থাকা এই প্রকৌশলী বলছেন, ঠিকমতোই চলছে সড়কের কাজ। সার্বক্ষণিক তদারকিও করছেন তারা। তবে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। আমাদের অবহেলার কোনো সুযোগ নাই এখানে, কোনো সুযোগ নাই, কোনো রকম ঘাটতির সুযোগ নাই এখানে, এবং ইন্সপেকশন মতো কাজ ঠিকাদার করে বাড়ায় যাওয়ার মতো কোনো স্কোপ নাই। আমরা সকাল বিকাল রাস্তায় যাই এবং আমার রাস্তায় সার্বক্ষণিক একজন লোক আছে। এলাকাবাসী যে অভিযোগ, যদি এরকম কোনো ত্রুটিপূর্ণ কাজ হয়ে থাকে, আমরা সেগুলা উপজেলা ইঞ্জিনিয়ার আছে, আমরা আছি, আমার এই দপ্তর আছে, আমরা সকলে মিলে এই কাজের ত্রুটি থাকবে না আশা করি। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে প্রায় ৮ মাস ধরে মাঠে বন্ধ সব ধরনের খেলাধুলা। সম্প্রতি নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ উঠলে তা সরিয়ে নেওয়া হয়। এতে ক্ষোভ জানান খেলোয়াড়, অভিভাবক ও কোচরা। দ্রুত কাজ শেষ করে খেলা শুরুর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। 1977 সালের জয়পুরহাট শহরের রূপনগরে 4 একর জমির উপরে স্টেডিয়ামটি নির্মিত হয়। 2024-25 অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 20 লাখ টাকা বরাদ্দ হয়। এই কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রশাসনের হস্তক্ষেপে তা সরানো হয়। 4 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 8 মাসেও তা শেষ হয়নি। এতে 15টি ইভেন্টের খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। আশেপাশের মাঠে অনুশীলনের ভোগান্তির কারণে আগ্রহ হারাচ্ছেন কেউ কেউ। আগের বরাদ্দ 10 লাখ টাকার কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদন্তের দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। আমাদের স্টেডিয়াম 7-8 মাস ধরে বন্ধ আছে, তো আমরা চাচ্ছি যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবে। খেলার মতো কখন পরিবেশটা সৃষ্টি হবে, আসলে তারা আমাদেরকে কোনোভাবেই রেজাল্ট দিচ্ছে না। প্রশাসনকে আমরা বলবো দ্রুত তদারকি করে বের করে আমাদের মাঠটাকে সংস্কার করে আমরা ছেলেমেয়ে যেন আবার খেলার সুযোগ পাই। মাটি আমরা সময় মতো পাই নাই, যার কারণে কাজটা একটু দেরিগতি হয়েছে। আর মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। সংস্কারের ধীরগতির জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী। মাঠ মেরামত সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে গেছে, আপাতত কোনো খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। ঠিকাদারে এক ধরনের গরিমসি, জানি না ভিতরে তাদের জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কি ধরনের কি কথাবার্তা হয়েছে, এগুলো আমার জানা নেই। মাঠ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। এক সময় এই স্টেডিয়াম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে এলেও সংস্কারের অভাবে বর্তমানে এটি কার্যত অচল। দ্রুত সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মোঘল স্থাপত্যশৈলীর অন্যতম এক নিদর্শন যশোরের শেখপুরা জামে মসজিদ। দেশের প্রত্যন্ত এলাকায় ইসলাম প্রচারে ভূমিকা রাখছে 400 বছরের পুরনো এই মসজিদ। এখানে নামাজ আদায় ও এর নান্দনিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন মুসল্লি ও দর্শনার্থীরা। সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নয়নাভিরাম 3 গম্বুজ বিশিষ্ট শেখপুরা জামে মসজিদ। মোগল স্থাপত্যরীতিতে নির্মিত মসজিদটি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে অবস্থিত। উপজেলার সদর থেকে 12 কিলোমিটার দূরের এই মসজিদটি সপ্তদশ শতকে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত। সেই সময়ে আরব দেশ থেকে ধর্ম প্রচার করতে এসে শেখপুরা জামে মসজিদ প্রতিষ্ঠা করেন পীর সৈয়দ মাওলানা রিয়াজউল্লাহ। মসজিদের পূর্ব পাশে 4টি স্তম্ভের উপর দাঁড় করানো একটি বারান্দা ছিল, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। মূল বারান্দা থেকে পূর্ব দিকে 1 মিটার উঁচু দেয়াল রয়েছে। এ দেয়াল ঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে রয়েছে 2টি প্রবেশপথ। 12 মিটার উঁচু মসজিদটির দৈর্ঘ্য 21.5 মিটার, প্রস্থ 16.6 মিটার। মসজিদটি আজও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে থাকে। আরব দেশ থেকে ইসলাম প্রচার করতে এসে এখানে মসজিদটা তৈরি করেছিলেন। এখান থেকে এখানে নামাজ কালাম হয়। মসজিদটা আনুমানিক 400 বছরের ঊর্ধ্বে। চারপাশ থেকে অনেক মুসল্লিরা আসে মসজিদে নামাজ পড়তে, তারা নামাজ আদায় করে এখানে নিয়মিত, এবং দূর দূরান্ত থেকে লোক আসে এখানে ছবি তোলে, বিভিন্ন গণমাধ্যমে দেখায়। এবং আমাদের এই মসজিদটি খুব প্রত্নতাত্ত্বিক এবং পুরাতন। 1997 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। 2000 সালে মসজিদটি সংস্কার করা হয়। এছাড়া মসজিদে সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট নিয়ে এটা অনেক টাকা অনেকবার সংস্কার করেছে। এমনকি যে মসজিদই মনে করেন এখন বারান্দা করেছে, গম্বুজগুলো সব ইট বের করেছিল, ওগুলো করেছে। এই সমস্ত জায়গায় সব আগাছা ঘাস হতো, এসব জায়গাগুলো সব আবার সুন্দর করে আবার প্লাস্টার করে দিতেছে। ধর্মপ্রাণ মুসলমানদের ঐকান্তিক প্রচেষ্টায় দাঁড়িয়ে আছে মসজিদটি।
মসজিদের পূর্ব পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর ও তাল গাছ, যার নিচে চিরনিদ্রায় শায়িত প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ। নিউজ ডেস্ক, দেশ টিভি।